ভেনেজুয়েলা দেশটির সবচেয়ে সারপ্রাইজিং যে পার্ট সেটা হলো এখানে অয়েলের দাম অনেক কম। অর্থাৎ আপনি যদি বাংলা টাকা যদি হিসাব করেন তাহলে ২ অথবা ৩ টাকার মাঝে আপনি ১ লিটার গ্যাসোলিন কিনতে পারবেন। দ্যাটস হোয়াই মোস্ট অফ দ্য পিপল আর ক্যারিং দেয়ার পার্সোনাল বাইকস অর কারস। দেখতে দেখতে আমরা হোটেলের কাছে চলে আসছি। সো এটা হচ্ছে আমার রুম। নেক্সট ফিউ ডেজ আমরা এখানেই থাকবো। সো অত বেশি বড় না রুমটা, বাট ইটস ওকে। এই হোটেলটা রেস্টুরেন্ট এর রুপটপে অবস্থিত। আমরা এখন ওই দিকে যাচ্ছি। আর মোস্ট সারপ্রাইজিং যে থিংস সেটা হচ্ছে এই হোটেলটা সমুদ্রের খুব কাছে অবস্থিত। সো যখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া খাবো, একই সাথে আমরা সমুদ্রের যে সুন্দর ভিউ ওইটাও দেখতে পাবো। এর পাশাপাশি প্রচণ্ড বাতাস আসা যাওয়ার মতো থাকবে। সো ফুল একটা ভালো এনভায়রনমেন্ট আসলে এখানে কাটবে। Le devono proprio chiquita, chiquita. Sí, por favor. Dale a ellos también, quiero que trabajen. Si puedes traer la pimienta. Pepa. Pepa. No, no. ¿No? এই দেশটার প্রধান যে ভাষা সেটা হচ্ছে স্প্যানিশ। অর্থাৎ এখানকার মানুষজন এই ভাষায় কথা বলে থাকে। দ্যাটস হোয়াই এটা আসলে বুঝতে একটু কষ্টসাধ্য। ইভেন তো এখানে যারা ছিলেন অনেকেই ইংলিশে কথা বলতে পারেন, সো দ্যাটস হোয়াই জিনিসটা একটু সহজ হয়েছে। বাট আমাদের সাথে যে সিকিউরিটি অফিসার ছিল উনি আসলে ইংলিশ বলতে পারে না, সো দ্যাটস হোয়াই উই নিড টু মেক অ্যান অল্টারনেটিভ ওয়ে টু টক উইথ হিম। সো আমরা বেসিক্যালি এখানে ট্রান্সলেটর ইউজ করে আমরা কথা আদান প্রদান করেছিলাম। Pepa. সো খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই রেস্ট নিলাম। বাংলাদেশ। এখন আমরা রাতে ডিনার করার জন্য আসছি। ডিনার শেষ হওয়ার পরে আমরা এখানকার যে সিকিউরিটি অফিসার আমাদের সাথে ছিল তাকে নিয়ে আমরা ঘুরতে বের হলো। হোপফুলি আমাদের হাতে ২-৩ ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে আমরা এখানকার কিছু ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে আসবো। ভেনেজুয়েলা দেশটা বেসিক্যালি ২৩টি স্টেটে বিভক্ত। এর মাঝে একটির নাম হলো ল্যাগুয়েরা, এবং বর্তমানে আমরা ল্যাগুয়েরাতে আছি, এবং ল্যাগুয়েরার একটি ঐতিহ্যবাহী জায়গাতে আমরা এখন এসে পৌঁছালাম। লাগুয়েরাতে ২০০৮ সাল থেকে যে গভর্নর ছিল তার নাম হলো জর্জ লুইস গার্সিয়া কার্নেরো, এবং তারই মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। সো এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এখান থেকে আমরা নেক্সট যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে রওনা দেব। এই প্লেসটিকে বেসিক্যালি হিস্টোরিক্যাল প্লেস অফ লাগুয়েরাও বলা হয়ে থাকে।
এখান থেকে আমরা একটি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই পার্কের নাম হলো এল ওজো দি লাগুয়েরা। আর এই পার্কটি বেসিক্যালি লাগুয়েরাতে অবস্থিত, দ্যাটস ওয়াই এই পার্কের নাম ওই স্থানের নাম অনুসারে রাখা হয়েছে এল ওজো দি লাগুয়েরা। পার্কটি বেশ বড়ই ছিল, এর পাশাপাশি বিভিন্ন ধরনের রাইড ছিল। সো আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করার পরে এখান থেকে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমরা এখান থেকে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছিলাম। সো যাওয়ার পথে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্পট রয়েছে, ভালো ভালো রেস্টুরেন্ট এবং বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সো আমরা যাওয়ার পথে কয়েকটা জায়গায় থেমেছি এবং ওই জায়গাগুলোতে ভালোভাবে ঘুরেছি। এবং আসল কথা বলতে গেলে এটা বেসিক্যালি সমুদ্রের খুব নিকটবর্তী হওয়াতে এখানকার পরিবেশটাও অসম্ভব ভালো ছিল। অ্যান্ড ইভেন এখানে আসলে খুব কাছ থেকে সমুদ্রকে আবার দেখার সুযোগ হয়েছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং বিকজ এখানে ঢেউগুলো আছড়ে পড়ছে পাড়ের দিকে, এটা আসলে অসম্ভব সুন্দর। আজকে এই ৩ ঘন্টার মধ্যে যতগুলো প্লেসে আমরা ঘুরেছি, এই প্লেসগুলোর মধ্যে এই শেষে যে মেরিন ড্রাইভের পাশের বিভিন্ন জায়গাগুলোতে গিয়েছি, এটাই আসলে সবচেয়ে বেশি চমৎকার ছিল বিকজ এখানে ন্যাচারাল একটা ভিউ আছে। এছাড়াও আসলে বলতে গেলে এখানে সমুদ্র এবং আশেপাশের পরিবেশ অসম্ভব সুন্দর ছিল। সো হোপফুলি আসলে ৩ ঘন্টা যেটা, এটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছি আই থিংক। এখান থেকে আমরা এখন আমাদের সেই হোটেলের দিকে রওনা দিব। সো এখন আমরা কিছুক্ষণ পরে এখান থেকে রওনা দেওয়া শুরু করব। Rice and vegetables. Rice and vegetable, rice and salad, rice and salad. Instead of vegetable, you give salad. No, me vegetable. রাতের মেনু ছিল ফিশ, ভেজিটেবল অ্যান্ড রাইস। সো ডিনার করার পরে আমরা এখানে কিছুক্ষণ ছিলাম অ্যান্ড কিছুক্ষণ থাকার পরে আমরা আমাদের কেবিনের দিকে চলে গিয়েছি। সো আজকে হচ্ছে ভেনেজুয়েলাতে আমাদের ৬ষ্ঠতম দিন।
আজকে দিনে তেমন একটা কিছুই করা হয় না, জাস্ট লাঞ্চ ব্রেকফাস্ট এগুলাই হয়েছে। সো এখন আমরা সন্ধ্যার দিকে হোটেল থেকে বের হয়েছি। বের হয়ে এখানের পাশে যে মেরিন ড্রাইভ রোড আছে এই রোড দিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি এবং আশেপাশের পরিবেশগুলো এনজয় করেছি। আজকে আমাদের ৬ষ্ঠতম দিন ভেনেজুয়েলাতে, অ্যান্ড টুডে ইজ দ্য লাস্ট নাইট ইন ভেনেজুয়েলা। অর্থাৎ কালকে সকালবেলা আমরা হোটেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব, অ্যান্ড সকালবেলা হচ্ছে আমাদের ফ্লাইট। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমাদের সকালবেলায় বের হতে হবে। আফটার দ্যাট এখান থেকে আমাদের ফার্স্ট যে ট্রানজিট সেটা হচ্ছে ইস্তাম্বুল অর্থাৎ তুর্কিতে ট্রানজিটের পর আমরা তুর্কি থেকে মাস্কাট অর্থাৎ ওমানের উদ্দেশ্যে রওনা দেব। দেন আফটার দ্যাট ওমান থেকে আমাদের লাস্ট যে ফ্লাইট সেটা হচ্ছে ঢাকাতে অর্থাৎ বাংলাদেশে গিয়ে পৌঁছাবো। সো দীর্ঘ জার্নি এর পরে আমরা হোপফুলি বাংলাদেশে গিয়ে পৌঁছাবো। সো লেটস সি। আজকে ডিনারের মেনুতে ছিল স্যালমন ফিশ, অ্যাভোকাডো, ভেজিটেবল অ্যান্ড রাইস। আজকে সকাল 7টায় আমাদের ফ্লাইট। সো দ্যাটস ওয়াই খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সকাল 4টা বাজে। আমরা এখন এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এখন এখান থেকে আমরা ভিতরের দিকে যাব। ইমিগ্রেশন অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ফ্লাইটের জন্য ভিতরের দিকে যাব। ভেনেজুয়েলা থেকে আমাদের ইস্তাম্বুলে যাওয়ার জন্য অলমোস্ট 13 আওয়ার্স লাগতে পারে। সো 13 আওয়ার্স ফ্লাইট আসলে খুব বোরিংই বলা যায়। বাট উপর থেকে দেশটাকে দেখতে অসম্ভব সুন্দর। এখানে পাহাড়, সমুদ্র, মেঘ সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভিউ, অন্যরকম একটা সৌন্দর্য আসলে প্রতিফলন হচ্ছে। কিছুক্ষণ পরে প্লেনটি ইস্তাম্বুলে গিয়ে ল্যান্ড করবে, অ্যান্ড ইস্তাম্বুলে আমাদের 13 ঘন্টার একটা ট্রানজিট রয়েছে। সো ট্রানজিট 13 ঘন্টা, এটা আসলে হিউজ একটা টাইম। আর আরেকটা জিনিস বলে রাখলে ভালো, সেটা হচ্ছে আপনি যদি টার্কিশ এয়ারলাইনে করে ইস্তাম্বুলে আসেন, তাহলে এখানে একটা পজিটিভ দিক সেটা হচ্ছে আপনার ট্রানজিট যদি 5 ঘন্টার বেশি হয় তা টোকেন নিতে পারবেন, এবং এই টোকেন দিয়ে আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। সো বেসিক্যালি আমাদের যেহেতু ট্রানজিট 13 ঘন্টা ছিল, সো আমরা এখানে 2বার টোকেন দিয়ে আমরা আসলে এখানের কয়েকটা স্পেসিফিক রেস্টুরেন্ট রয়েছে, ওইখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছিলাম, বিকজ এখানে আমাদের 13 আওয়ার্সের একটা ট্রানজিট রয়েছে। সো 13 আওয়ার্স বলতে গেলে একটা লং টাইম বলা যায়। সো এই 13 আওয়ার্স আমরা এখানে এদিক সেদিক হেঁটে বা দোকানগুলোতে ঘুরে সময় অতিবাহিত করেছি কিছুটা। সো এখানে যেটা বুঝতে পারলাম সেটা হলো এখানকার প্রাইস কম্পারেটিভলি একটু বেশি। দ্যাটস ওয়াই এখান থেকে আসলে কোনো কিছুই কিনা হয় নাই, বাট এয়ারপোর্টটা অসম্ভব সুন্দর।
খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। আর এখানকার আউটসাইড যে টেম্পারেচার এটা নিয়ার অ্যাবাউট 2 ডিগ্রি সেলসিয়াস। সো বাহিরে প্রচণ্ড ঠান্ডা, দ্যাটস ওয়াই আসলে আমরা ভিতরেই এখানে ছিলাম সম্পূর্ণ টাইমটা। অ্যান্ড আসলে 13 ঘন্টা অনেক লং টাইম, দ্যাটস ওয়াই আসলে খুব বোরিংই লাগছিল। সো আমাদের নেক্সট ফ্লাইট যেটা সেটা হচ্ছে মাস্কাটে, অর্থাৎ আমরা এখন ইস্তাম্বুল থেকে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভোরে ভোরে আমরা মাস্কাটে এসে পৌঁছালাম। অ্যান্ড এখানে তেমন একটা ভিড় নেই বললেই চলে, যেহেতু আমরা সকাল ভোরে ভোরে এসেছি। মোটামুটি 2 দিনের মতো ফ্লাইট এবং ট্রানজিটের মধ্য দিয়ে চলে গিয়েছে। সো দ্যাটস ওয়াই উই আর ফুললি এক্সস্টেড অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ফ্লাইট। আমরা এখন মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ওই ফ্লাইটটার জন্য মেবি আমরাই হচ্ছে লাস্ট পার্সন যারা এখনও বোর্ডিং পাস ক্রস করেনি। কিছুক্ষণ পরে হয়তো আমাদের নাম অ্যানাউন্স করা হয়ে যেত, সো এর আগে আমরা চলে আসছি। অ্যান্ড অবশেষে আমরা বাংলাদেশে এসে পৌঁছালাম। দ্যাটস হাউ মাই সাইন আপ জার্নি এন্ড আই হোপ আপনারা ভিডিওটা পছন্দ করেছেন। সো ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে রাইট ডাউন ইন দ্য কমেন্ট বিলো, আই উইল সি এন্ড আই উইল অ্যান্সার। অ্যান্ড দ্যাটস অল ফর নাও।